আসসালামু আলাইকুম এভরিওয়ান। আলোর বাঁধন গল্পের 2 নাম্বার পার্ট। তো যারা এখনো 1 নাম্বার পার্ট দেখেননি দেখে আসুন। তো আর বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। এই মেয়ে, এভাবে দৌড়াচ্ছ কেন? কর্কশ গলায় আওয়াজের আলোর পা জোড়া স্থির হয়ে যায়। মাথা তুলে সামনে তাকিয়ে দেখে একজন ভদ্র মহিলা গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে। ইনি হচ্ছেন খানবাড়ির ছোট বউ তাসনিমা খান, আধারের ছোট মা, সাথে তার শাশুড়িও বটে। বিয়েটা ঘরোয়াভাবে হলেও সেই পরিবারের কিছু সদস্যদের চেনে, তবে খুবই কম সময়ে সাক্ষাৎ হয়েছে। আলো মাথায় ওড়নাটা দিয়ে সুন্দর করে সালাম দিল। তাসনিম খান গম্ভীর মুখে সালামের জবাব দিয়ে নতুন বইয়ের আদবপত্র পর্যবেক্ষণ করে নিলেন। মেয়েটাকে দেখে বোঝা যায় সে ভার্সিটির ছাত্রী। বাচ্চা বাচ্চা লম্পাটে ফর্সা চেহারায় রক্তিম হয়ে আছে। হ্যাংলা পাতলা শরীরে আকাশি রঙা সেলোয়ার কামিজ জড়ানো। হাইট 5 ফুট 3 ইঞ্চি হওয়ায় মেয়েটার পিচি পিচি লাগছে, মনে হচ্ছে সবে কলেজে উঠেছে। তিনি কিছু একটা লক্ষ্য করে শুধালেন, গোসল করনি? শাশুড়ির কথা শুনে আলো আমতা আমতা করলো। এত সকালে কেন গোসল করবো মা? আমি তো দুপুরে গোসল করি। তাহমিনা খানের যা বোঝার তা বোঝা হয়ে গেল। তিনি মনে মনে স্বস্তির নিঃশ্বাস ছাড়লেন। তাহলে আধার মেয়েটাকে মেনে নেয়নি? অবশ্য এটা হওয়ারই ছিল। তিনি নিজেকে সামলিয়ে ধীর কণ্ঠে বললেন, শোনো মেয়ে, তুমি এখন এই বাড়ি বড় বউ, আর এটা তোমার বাপের বাড়ি না যে এদিকে ওদিক নিচে খুদে বেড়াবে। সবসময় মনে রাখবে এটা তোমার শ্বশুর বাড়ি। আমি তোমার ব্যাপারে যতটুকু জানতে পেরেছি ততটুকুই বুঝে গেছি তুমি কেমন মেয়ে, তাই আগে থেকে সাবধান করে দিচ্ছি। বাড়ির বউ বউয়ের মতোই থাকার চেষ্টা করবে, অহেতুক বাড়তি ঝামেলা সৃষ্টি করবে না। আলো চুপচাপ শুনে ভদ্র মেয়ের মতো মাথা নাড়িয়ে বলল, আপনি চিন্তা করবেন না মা, আমি কথাগুলো মনে রাখবো ইনশাল্লাহ। তাহমিনা খান আর কিছু না বলে সেখান থেকে চলে গেল রান্নাঘরের দিকে। আলো আর চোখে ড্রয়িং রুমের চারপাশে নজর বুলিয়ে নিলেন। পিছন ফিরতেই ভরকে গেল। আধার স্যার এদিকে আসছে, হয়তো ড্রেস চেঞ্জ করার জন্য। আলো শুকনো ঢোক গিলে তাড়াহুড়া করে বিশাল বহুল সোফায় পিছনে গিয়ে লুকিয়ে পড়ল। আপাতত এই বদলোকের সামনে সে পড়তে চায় না, নয়তো দেখা যাবে নেক্সটে গরম চা তার গায়ের উপর ঢেলে দিয়েছে। তাই সে রিস্ক নিতে যাচ্ছে না। আধার আলোকে দেখেও না দেখার ভান করে রুমে চলে গেল। যত তাড়াতাড়ি সম্ভব দাদাজানকে ম্যানেজ করে এই পাগল মেয়েটার হাত থেকে রেহাই পেতেই হবে, নয়তো তার বিগড়ে যাওয়া জীবনে আরও বিগড়ে দিবে এই বেয়াদব মেয়েটা। দুপুরের দিকে বাপের বাড়িতে এসেছে আলো। আজ রাতটা এখানে থেকে পরের দিন শ্বশুর বাড়িতে যাবে। গতকাল তার বই পার্সোনাল জিনিসপত্র নিয়ে যাওয়া হয়নি, মূলত সেগুলো নিতে ওর মা বাবার সাথে দেখা করার জন্য এসেছে। দাদাজানের কথায় তার সাথে আধারও এসেছিল, তবে তাকে বাড়িতে নামিয়ে দিয়ে কাজের বাহানা দিয়ে চলে গিয়েছে লোকটা। এতে আলোর কোনো কিছু যায় আসে না। সে তো বাড়ি ফেরা মাত্রই মতিউর রহমানকে চাপটে ধরে কাঁদতে কাঁদতে অভিযোগ দিতে ব্যস্ত, তুমি দুনিয়াতে আর কোনো মানুষ পেলে না বাবা? আমার ডিপার্টমেন্টের ছেলের সাথে আমাকে বিয়ে দিতে হলো। তুমি এটা কেন করলে বাবা, কেন? মতিউর রহমানকে বেশ চিন্তিত দেখা যাচ্ছে। তিনি থমথমে মুখে নিজের সহধর্মীর দিকে তাকায়। আলিয়া রহমান বড় মেয়ের নেকা কান্না দেখে বেশ বিরক্ত। গমগমে গলায় বললেন, বিয়ে করবে বলে যে লাফাচ্ছিলে, ভুলে গেলে? এই বিয়ে করার জন্য তুমি ইচ্ছে করে পরীক্ষায় ফেল করেছিলে, কারণ তোমার বান্ধবীকে ফেল করার পর পুরোপুরি বিয়ে দেওয়া হয়েছিল। তার জন্য তুমি এই বুদ্ধিটা খাটিয়েছ। তাহলে এখন বিয়ের পর এমন মরা কান্না জুড়ে দেওয়ার মানে কি? আলো ভেবাচাকা খেয়ে যায়, কাঁদতে কাঁদতে বলল, তাই বলে ওই হিটলার ছেলের সাথে বিয়ে দিবে? উনি আমাকে মোটেও সহ্য করতে পারে না মা, লোকটা ভীষণ খারাপ। বড় বোনের কথা শুনে ছায়া ফট করে বলে উঠল, কিন্তু আমি শুনেছি তুমি ভার্সিটিতে আদার্সেরকে ভীষণ জ্বালাও। একবার তো ওনার গাড়ির 4 চাকা হওয়া বের করে দিয়েছিল আপু। ছোট বোনের কথা শুনে আলো রেগে ধমক দিল, চুপ কর বিয়াদব, ওই লোকটার ব্যাপারে একদম ওকালতি করতে আসবি না, নয়তো আমি বাবাকে বলে দিব তুই কলেজে গিয়ে কাদের দেখে ক্রাশ খেয়ে মোটকা মেরে পড়ে থাকিস। ছায়া দমে গেল, ভুলেও আর কিছু বলল না। প্রতি উত্তরে আলো তার বাবার দিকে তাকিয়ে অসহায় কণ্ঠে বলল, ও বাবা গো, আমি আর বিয়ে করতে চাইবো না। এইবারের মতো তোমার অবুঝ মেয়েটাকে ক্ষমা করে দাও। এই যে পিঙ্কি প্রমিস করছি, আর জীবনেও বিয়ে নামে মুখেও নিব না। ঢের শিক্ষা হয়েছে আমার। মতিউর রহমান মেয়ের চোখের পানি মুছে দিয়ে শান্ত গলায় বললেন, তুমি যেমনটা ভাবছো আধার তেমনটা না মামুনি। ছেলেটা ভীষণ ভালো, হ্যাঁ একটু কম কথা বলে, গম্ভীর স্বভাবের, তাই তোমার এমনটা মনে হয়। তবে মানুষ হিসেবে ছেলেটা লাখে একটা। আমরা অনেক ভেবে চিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি। আর তোমাকেও বারবার বলেছিলাম একবার হবু জামাইকে দেখে নাও, কথা বলে নাও, কিন্তু তুমি আমার কোনো কথাই শুনলা না। আচ্ছা, আধার কি তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে? আলো নাক টেনে 2 দিকে মাথা নাড়িয়ে বলল, না, উনি কখনো আমার সাথে কোনো মেয়ের সাথে খারাপ ব্যবহার করে না, শুধু শুধু বকাবকি করে আর ধমকায়। তাহলে সমস্যা কোথায়? আমি ওনাকে পছন্দ করি না বাবা। মেয়ের কথা শুনে হতাশ হলেন মতিউর রহমান। এই তার বড় মেয়ের আবার সহজে কাউকে পছন্দ করে না, আবার যদি একবার পছন্দ হয়ে যায় তাহলে নিজের সবটা দিয়ে আগলে রাখার চেষ্টা করে। মাহবুব প্রমাণ উঠে এসে আলোর পাশে বসলেন।
মাথায় হাত বুলিয়ে আদরে কণ্ঠেই বললেন, আমরা বুঝতে পারছি তোমার মনের অবস্থা মামুনি, নতুন নতুন এমন হবেই, কিন্তু সময়ের সাথে সাথে সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। বড় চাচার কথা শুনে আলো দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। আজ তার জন্য সবটা হয়েছে। সে যদি অতিমাত্রায় বাড়াবাড়ি না করতো তাহলে এই দিনটা দেখতে হতো না তার। এখন ইচ্ছে করছে সময় রিপিট করে পিছনে ফিরে যেতে, কিন্তু সেটা সম্ভব নয়। তার যেখানে সব পথ বন্ধ। অনেক হয়েছে, এখন আয় তো দেখি, তোর সব পছন্দের খাবারগুলো রেখেছি, সাথে হালিমও। খাবারের কথা শুনে আলোর পেট গুড়গুড় করে উঠল। সে আবার খাবার পেলে দিন দুনিয়া মানুষজন ভুলে যায়, সাথে সকল চিন্তা ভাবনাও। সে উঠে বড় চাচির সাথে চলে গেল। তার পিছু পিছু ছায়া, মায়া ও রহিমা গুটি গুটি পেয়ে এগিয়ে যায়। মায়া ও রোহিত তার চাচাতো ভাই বোন। আলো সবার সাথে ডাইনিংয়ে বসে গপাগপ খেতে লাগলো। পেট ঠান্ডা তো তার পুরো দুনিয়া ঠান্ডা। বিয়ের 3-4 দিন পর ভার্সিটিতে পা রেখেছে আলো। সে বিয়ের আগে ধরে নিয়েছিল এটাই লাস্ট ক্লাস করে বিদায় নেবে ভার্সিটি থেকে। প্ল্যান ছিল পড়াশোনা আর করবে না, স্বামীকে বলে মিউজিক ক্লাসে ভর্তি হবে, কারণ তার খুব শখ গান গাওয়া। কিন্তু সব কিছু উল্টে গিয়েছে তার। বোরের সাথে চুটি চুটি প্রেম করার মতো জায়গা, দিনে দুপুরে শুধু ধমক খেয়ে যাচ্ছে, সাথে এক্সট্রা লেখাপড়াও তো ফ্রি। ও মা, এতদিন কার চিপাইছিলি? মারুফের কথা শুনে আলোর ধ্যান ভাঙলো। সে আনমনে হেঁটে মাঠের দিকে আসতে আসতে বিড়বিড় করলো, থাকতে চেয়েছিলাম তো স্বামীর চিপাই, কিন্তু পরে গেলাম মাইনকার চিপাই। এতদিন পর বান্ধবীকে দেখতে পেয়ে ফারাহ, শালুক, নির্ঝর ও তামান্না ছুটে এলো। তারা 5 জন গোল হয়ে ঘিরে ধরে আছে আলোকে। এতে মেয়েটা প্রচুর বিরক্ত হয়। সকাল থেকে মন মেজাজ একটু ভালো নেই তার। তারপরও ভার্সিটিতে পা না রাখতে রাখতেই 5 শয়তান গোয়েন্দার মতো জেগে ধরেছে, যেন সে চোর আর এরা পুলিশ। কি সমস্যা তোদের, এইভাবে জুকের মতো চিপকে লেগেছিস কেন? আলো চোখ মুখ কুচকে বিড়বিড় করলো। ফারা উদ্বিগ্ন কণ্ঠেই বলল, খবর পেলাম তুই নাকি বিয়ে শাদী করেছিস। শালুক বলল, আমাদের ছেলে তুই একা একা বিয়ে করতে পারলি? পর মুহূর্তে নির্ঝর দাঁত কেলিয়ে বলল, দোস্ত, সুগার ডেডি বিয়ে করেছিস নাকি? তার জন্য আমাদেরকে জানাসনি? সবার কথা শুনে মারু বিরক্তিকর কণ্ঠেই বলল, আরে ধুরবাল, থাম তো তোরা, একসাথে এত প্রশ্ন করলে জবাব দিবে কিভাবে? তামান্না এগিয়ে এসে আলোকে হাত ধরে চিন্তিত গলায় জানতে চাইল, তুই ঠিক আছিস আলো? তোকে দেখে কেমন যেন লাগছে। আলো শব্দ করে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। সে আগেই জানতো এরা সবাই জেনে যাবে, আর পিছনে তার ছোট বোন বাম হাত আছে সেটা জানে। শয়তানটা পারলে পুরো পৃথিবীকে জানিয়ে দিত সে বিবাহিত। কিরে, চুপ করে আছিস কেন, কিছু তো বল। আলো কাদের ব্যাগ ঠিক করে বলল, ক্লাস টাইম হয়ে এসেছে, চল, যেতে যেতে সব বলছি। সবাই মাথা নাড়িয়ে হাঁটা ধরলো সামনের দিকে। আলো শর্টকাট তার বিয়ের কাহিনী বলে গেল। সে চেয়েছিল একবার বিয়ে করবে, বোরকে সঙ্গে নিয়ে এসে বন্ধু মহলকে সারপ্রাইজ দিবে। তার উপর এরকম হুট করে বিয়ে হয় সেভাবে কাউকে বলতে পারেনি। তবু সে মেসেজ করে বলেছিল, কিন্তু তার কথাকে বিশ্বাস করেনি কেউ, কারণ সে এমন বারে বারে করে থাকে। তাই তো সিরিয়াস সময়ে কেউ কিছু বিশ্বাস করতে চায় না, স্বয়ং তাকেও না। সব কিছু শুনে ফারহা বলল, বুঝলাম সব, আচ্ছা দুলাভাইকে কবে দেখাবি? আলো এখনও জানায়নি তার বংশ স্বয়ং এই ভার্সিটির ওই হিটলার প্রফেসরটা। আর সে জানতেও চায় না, কারণ ওই লোকটার ব্যাপারে বন্ধু মহলে সবার কাছে অনেক 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 গসিপ করেছে। 14 গোষ্ঠী ধোয়া থেকে শুরু করে নানা রকম আকাম কোকামও ঘটিয়েছে। যে স্যারকে দেখতে পারে না আজ ওই লোকটাই তার স্বামী, ভাবতেও বুকের ভিতর চিনচিন ব্যথা করছে। তার মতো এত ভালো একটা মেয়ের জীবনে এটাই কি প্রাপ্য ছিল? দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল আলো। বান্ধবীদের সাথে পায়ে পা মিলিয়ে ক্লাসরুমের দিকে যেতে যেতে বলল, বছরখানেক পার হোক, তারপর ভেবে দেখব। মানে কি? মানে খুব সিম্পল শালু, আমার স্বামীর সাথে বছরের পর দেখা করাবো। কেন? উনি নেই। বাক্যটি শুনে সবার পা থেমে গেল। একই সাথে অবাক কণ্ঠে বলে, নেই মানে? উনি দেশের বাইরে থাকে, বিয়ের পরে চলে গিয়েছে, ফিরবে 10 বছর পর মেবি। ডাহা মিথ্যা কথা বলে মনে মনে মাপ চাইলো আলো। ওইদিকে নির্ঝর হঠাৎই হেসে উঠলে বলল, তার মানে আমার সন্দেহটাই ঠিক, তুইও তুলির মতো বিদেশে থাকা সুগার ডেডিকে বিয়ে করেছিস। তা তার বয়স কত? নিশ্চয়ই 60। ছেলেটার কথা শুনে আলো ভীষণ রেগে গেল। সে কোনো দিক না তাকে খেক করে বলল, হ ভাই হ, আমার স্বামী বয়স 60 না, 80 বছর। মাথায় চকচকে টাক, 5টা দাঁত নাই, বুইরা থুতথুরে মানুষ, লাঠি ছাড়া চলতেই পারে না, দাড়ি হাঁটু পর্যন্ত, কায়লা কুচকুচে চেহারা, মাঝে হলদে চোখ, সাথে 5 বাচ্চার বাপও। হয়েছে এবার শান্তি? বান্ধবীর এহেন কথা শুনে সবাই বেকুব বনে গেল। তামান্না ফিসফিসিয়ে বলল, দিন শেষে এটা বুইরাকে তোর বিয়ে করতে হলো? কারণ বুইরা বেটাই বউকে ভীষণ আদর করে সোহাগ করে। নির্ঝর দাঁত কেলেই বলল, তোর বোরের যা বর্ণনা দিলি তাতে মনে হয় না ওনার নাট বল্টু ঠিক আছে। নাট বল্টুর সাথে ওই লোকটার পুরো মাথা তার ছিঁড়া। আলো বিরক্তিকর মুখে কথা বলে সামনে পা বাড়াতেই খেয়াল করলো
সবাই চোখ বড় বড় করে তার পিছনে তাকিয়ে আছে। সে কিছু বলতে যাবে তখনই সবাই হুড়মুড় করে ক্লাসরুমের ভিতরে ঢুকে গেল। এতে আহামক বনে গেল আলো। সে কৌতূহল হয়ে ঘাড় ঘুরিয়ে পিছনে তাকাতে স্তব্ধ হয়ে যায়। তার পিছনে কিছুটা দূরে আধার স্যার দাঁড়িয়ে আছে, তাও রক্তিম চোখে। অজানা ভয়ে আলো সর্বাঙ্গ কেঁপে উঠল। নিশ্চয়ই এতক্ষণে বলা তার সব কথাগুলো শুনে নিয়েছে, তাই তো এমন খেয়ে ফেলার মতো তাকিয়ে আছে। সে শুকনো ঢোক গিলে চট করে নজর সরিয়ে নিল। মানুষটা সেই অদ্ভুত চাহনি কি ভয়ঙ্কর! ফিজিক্স ক্লাসের একদম শেষ বেঞ্চে বসে রয়েছে আলো তার বান্ধবীরা। মূলত নিজেকে স্যার নামক স্বামীর থেকে আড়াল করে রাখার সামান্য চেষ্টা। নিত্যদিনের মতো আজও পুরো ক্লাসরুম নিস্তব্ধতার মাঝে বিরাজ করছে। কারোর মুখে টু শব্দ পর্যন্ত নেই। মেয়েরা আড়ে আড়ে তাকাচ্ছে সামনে ডেস্কের চেয়ারে বসে থাকা স্যারের দিকে। আধারে দৃষ্টি চশমা ভেদ করে বইয়ের পাতায় উপর নিবদ্ধ। আজ নতুন চ্যাপ্টার নিয়ে লেকচার দিবে, সাথে প্রেজেন্টেশনও। দোস্ত দেখ, আজকে স্যারকে হ্যান্ডসাম লাগছে, সাদা শার্টে পুরাই মাখন। ফারহা ফিসফিসিয়ে কথা বলে। তার প্রথম ক্রাশ আধার স্যার। শুধু তার নয়, পুরো ভার্সিটির বেশিরভাগ মেয়েদের ক্রাশ। যাদের বয়ফ্রেন্ড রয়েছে তারা মাঝে মধ্যে লাইন মারতে দুবার ভাবে না, তবে স্যার কাউকে পাত্তা দেয় না। মেয়েদের থেকে 100 হাত দূরে বজায় রেখে চলাফেরা করে। কেউ যদি বিয়াদবি বা বাড়াবাড়ি করার চেষ্টা করে তাহলে তাকে ছেড়ে দেয় না, একদম উচিত শিক্ষা দেয়। সেটা হোক না কেন পরিবারের কাছে নোটিশ দিয়ে। দেখতে মাখন হলেও কিন্তু ভিতরে তিতা ফরু। তামান্না বই বের করতে করতে বান্ধবীদের উদ্দেশ্যে বলল। পিছনের বেঞ্চে থেকে আলো সবটা শুনতে পাচ্ছে। সে এক কান দিয়ে ঢুকিয়ে অন্য কান দিয়ে বের করে দিচ্ছে। তার পাশে শিমুল চুপচাপ বসে আছে খাতা কলম বের করে। তাদের থেকে কিছুটা দূরে ছেলেদের সাথে মারুফ ও নির্জর বসে আছে। একটু পর স্যার লেকচার দিতে শুরু করে। সবাই মনোযোগ সহকারে শুনছে ও জরুরি বিষয়গুলো নোট করে নিচ্ছে। বেশিক্ষণ পর লেকচার শেষ হতেই সবাইকে আগামীকালকের প্রেজেন্টেশন করে নিয়ে আসতে বলা হলো। আধার এক পলক হাত ঘড়ির দিকে তাকিয়ে স্ট্যান্ড হয়ে দাঁড়ালো। তারপর গম্ভীর কণ্ঠে একজনকে উদ্দেশ্য করে বলল, আলো কাম হিয়ার। স্যারের ডাকে ভেবাচাকা খেয়ে গেল আলো। সকলের দৃষ্টি এখন লাস্ট বেঞ্চে। আলো শুকনো ঢুক গিলে চুপচাপ উঠে সামনে এগিয়ে যায়। জি স্যার। আধার আলোর দিকে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে একটা প্রশ্ন বলে। আইনস্টাইনের স্পেশাল রিলেটিভিটি অনুযায়ী যদি দুটি বস্তু আলোর কাছাকাছি বেগে বিপরীত দিকে যায়, তবে তাদের অপেক্ষিত বেগে সূত্রটি বোর্ডে লিখে দেখাও। আলো লেখাপড়ায় খারাপ না, সে খুব ভালো স্টুডেন্ট ছিল, তবে সেটা ভার্সিটি ওঠা পর্যন্তই। এখন ঘাড়ে শয়তান চাপার ফলে পড়ালেখা ঠিকমতো করে না। কোনোভাবে পরীক্ষার আগের রাতে পরে টেনে টুনে পাশ করে যেত। কিন্তু সে যেটা একবার মুখস্থ করে সেটা সহজে ভুলে যায় না। সে জুড়ে শ্বাস নিয়ে মাথা নাড়িয়ে ডেস্কের উপর থেকে ব্ল্যাক মার্কার পেন তুলে হোয়াইট বোর্ডের উত্তর লিখতে শুরু করলো। আধারে চোখে চশমা ঠিক করে তীক্ষ্ণ নজরে তাকিয়ে আছে বোর্ডের দিকে। সে জানে মেয়েটা সঠিক উত্তর লিখতে পারবে না। ফেলটুস মেয়ে থেকে এর চেয়ে বেশি কিছু আশায় বা কী করা যায়। কিন্তু তাকে অবাক করে দিয়ে আলো প্রশ্নের ঠিক জবাব লিখে সুন্দর করে বুঝিয়ে দিল। আধার কপাল কুঁচকে কয়েকবার ভুল ধরার চেষ্টা করেও পারল না। সে বাম হাতে ভুল চুলকিয়ে আরেকটা প্রশ্ন ছুড়ে দিল। ভার্চুয়াল ডিসপ্লেসমেন্টের ব্যবহার করে ডি.এলএমবার্টের নীতি বোর্ডে লেখো এবং এটি থেকে ল্যাগ্রেজিয়ান সমীকরণ কিভাবে আসে তার শুরুর ধাপটি দেখাও। আলোর মুখ কালো হয়ে গেল। সে বুঝতে পারছে তাকে এত কঠিন কঠিন প্রশ্ন ইচ্ছে করে করছে, যেন সবার সামনে তাকে নাস্তানাবুদ করতে পারে এই বদলোকটা। কিন্তু এখন সে কি উত্তর লিখবে, এটার জবাব পেটে এলে মস্তিষ্কের ভেতর আসছে না। আলোকে থো মেরে দাঁড়িয়ে থাকতে দেখে আধার মনে মনে বাঁকা হাসলো। আরাম করে ডেস্কের সাথে হেলান দিয়ে দুহাত প্যান্টের পকেটে গুজে বলল, ইউ আর টেকিং টু লং আলো রহমান। স্যার, আমি উত্তর ভুলে গেছি। আলোর সোজা সাপটা জবাব দিল। তার মানে তুমি বলছো উত্তরটা লিখতে পারবে না? আলো মাথা নাড়িয়ে বলল, জি। আধার সোজা হয়ে দাঁড়িয়ে শান্ত গলায় বলল, ওকে ফাইন, বাট শাস্তিস্বরূপ আগামীকাল 3টে প্রেজেন্টেশন কমপ্লিট করে নিয়ে আসতে হবে। গট ইট? স্যারের এহেন কথা শুনে আলোর চোখ দুটো বেরিয়ে আসার উপক্রম। যেখানে একটা প্রেজেন্টেশন করতে নাজেহাল অবস্থা হয়, সেখানে 3টা, তাও এক রাতে, অসম্ভব। চলবে গাইস, গল্পটি কেমন হয়েছে সবাই জানিয়ে যাবেন। আপনাদের ভালো সাপোর্ট পেলে এই গল্পটি দিনে 2 থেকে 3টি পার্ট করে আপলোড করে খুবই তাড়াতাড়ি শেষ করে দেব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।